নমস্কার, সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন ধরনের আলোচনা শোনার জন্য। আর বেল আইকনটির উপর অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এই আলোচনার প্রথম পর্বে আপনাদের জ্যোতিষশাস্ত্রের প্রাচীন গ্রন্থে রত্নের মাধ্যমে প্রতিকার সম্বন্ধে কী বলা হয়েছে সেটা বলেছি, আর কত ধরনের মতের প্রচলন আছে রত্নধারণ সম্বন্ধে তাও বলেছি। আজ আমি রত্ন নির্বাচনের নিয়ম ও রত্নধারণের উপকারিতা সম্বন্ধে কিছু আলোচনা করব আজকের এই দ্বিতীয় পর্বে। এক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে লগ্ন অনুযায়ী শুভগ্রহদের রত্ন নির্বাচন করাই সমীচীন। আর সঠিক রত্ন ধারণে মানুষ উপকৃত হয় সেই দৃষ্টান্ত আমি আমার 25 বছরের অভিজ্ঞতায় অনেক দেখেছি। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির রত্ন নির্বাচন না করাই উচিত, তবে ওই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি শুভ ভাবাধিপতিও হয় সেক্ষেত্রে রত্ন নির্বাচন করা যেতে পারে। এবং রবি বা চন্দ্র যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয় তাহলেও রবি আর চন্দ্রের রত্ন নির্বাচন করা যায় প্রয়োজন বিশেষে। যেমন মেষ লগ্নের পক্ষে বৃহস্পতি হলো নবম এবং দ্বাদশপতি, আর কর্কট লগ্নের বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ এবং নবমপতি। এরূপ ক্ষেত্রে বৃহস্পতির দুর্বলতা হেতু রত্ন নির্বাচন করা যাবে ষষ্ঠপতি বা দ্বাদশপতি হওয়া সত্ত্বেও। আর বৃষ লগ্নের পক্ষে শুক্র হলো লগ্ন আর ষষ্ঠপতি, তা হলেও প্রয়োজন হলে শুক্রের রত্ন নির্বাচন করা যায়। বর্তমানে অনেকে ইন্টারনেট দেখে রত্ন ধারণ করে থাকেন, আবার অনেকে চন্দ্র রাশি বা সূর্য রাশি অনুযায়ী রত্ন ধারণ করেন, যেটাকে রাশি রত্ন বলা হয়। এই নিয়ম সম্পূর্ণ ভুল। এই অনুযায়ী রত্ন ধারণে উপকার তারাই পেতে পারেন যাদের চন্দ্র বা রবি অনুযায়ী রত্ন নির্বাচন লগ্ন অনুযায়ী রত্ন নির্বাচনের অনুরূপ হবে। আমাদের রাশিচক্রে বা জন্মকুণ্ডলিতে যেসব গ্রহ অনুকূল সেই সব গ্রহেরই রত্ন ধারণ করতে হয়। অনুকূল গ্রহের রত্ন ধারণ করলে ওই অনুকূল গ্রহের বল বৃদ্ধি হয় এবং অনুকূলতা বৃদ্ধি পায়। এখন কোন গ্রহ আপনার জন্য অনুকূল আর কোন গ্রহ অনুকূল নয় তা জন্মকুণ্ডলী বা রাশিচক্র অনুযায়ী লগ্ন থেকেই সব থেকে ভালো বিচার করা যায় এবং এটাই করা হয়। চন্দ্র রাশি বা সূর্য রাশি থেকে এর নির্ধারণ করা যায় না। তাই রাশিরত্নের যে কনসেপ্ট বর্তমানে চলছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ, সন্তান, চাকরি, বিবাহ সব কিছুই লগ্ন থেকে মূল রূপে বিচার করা হয়, চন্দ্র রাশি থেকে প্রধান বিচার করা হয় না। তাছাড়া রাশিচক্র বা জন্মকুণ্ডলিতে যে স্থানে বা যে রাশিতে চন্দ্র অবস্থান করে সেই রাশিই হয় জাতক বা জাতিকার রাশি। তো যদি লগ্নের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে চন্দ্র অবস্থান করে তাহলে ওই ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতির রত্নই হয় তার রাশি রত্ন। সেক্ষেত্রে ব্যাপারটা বুঝে দেখুন, ওই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতির রত্ন হবে তার রাশি রত্ন। সেই রত্ন যদি ধারণ করা হয় তাহলে উপকারের বদলে অপকারই হবে। সূর্য রাশি বা সানসাইনের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। সুতরাং রাশিরত্ন বা সূর্য রাশি রত্ন ধারণ করবেন না। রত্ন নির্বাচনের জন্য প্রথমেই দেখতে হবে লগ্নপতির অবস্থা, তারপর পঞ্চম ও নবম। লগ্নপতি, পঞ্চমপতি ও নবমপতির রত্ন যে কেউ ধারণ করতে পারেন, এর কোনো অশুভ প্রভাব নেই। তারপর দেখতে হবে চতুর্থ ও দশমপতি। এই সব ভাবাধিপতিদের কেউ যদি দুর্বল থাকে তাহলে তার রত্ন নির্বাচন করতে হবে। কিছু ক্ষেত্রে একাদশপতির রত্ন নির্বাচন করা হয়। গ্রহদের বলাবল বিচার করার জন্য ষড়বর্গ অবশ্যই বিচার করতে হবে।
আর গ্রহের স্বরবলও নির্ণয় করতে হবে। এর সঙ্গে সন্ন্যারী চক্র আর নবতারা চক্রও দেখা উচিত রত্ন নির্বাচনের সময়। আর লগ্নপতি শত্রু গ্রহের বা বিরুদ্ধ গ্রহের রত্ন নির্বাচন করা যাবে না যেটা বলা হয়, এটাও সর্বদা সত্য না। কিছু বিশেষ ক্ষেত্রে লগ্নপতি শত্রু গ্রহের রত্ন নির্বাচন করা যায়। যেমন মেষ লগ্নের ক্ষেত্রে যদি শনির অবস্থান অশুভ বা দুর্বল থাকে, তবে কর্মের উন্নতির জন্য শনির রত্ন অবশ্যই নির্বাচন করা যায়, কিন্তু সেটা ভালোভাবে বিচার করার পর। আবার সিংহ লগ্নের শনি ষষ্ঠ আর সপ্তমপতি, শুক্র দশমপতি। এক্ষেত্রে শনি ব্যবসাধিপতি ও শুক্র কর্মপতি। যদি শনি সপ্তমে বা দশমে রবি যুক্ত হয়ে অবস্থান করে, তাহলে শনির রত্ন নির্বাচন করা যেতে পারে বিশেষ পর্যবেক্ষণের পর। তবে সেক্ষেত্রে শনির রত্ন হিসাবে রক্তমুখী নীলা নির্বাচনের কথা ভাবতে হবে, যেহেতু সিংহ লগ্ন আর শনি রবি একসাথে অবস্থান করছে। শুক্রের ক্ষেত্রেও যদি শুক্র দুর্বল থাকে ও শুক্রের দশা চলে বা অন্যান্য আরও কিছু দিক দেখার আছে, সেগুলো যদি দুর্বল দেখা যায়, তাহলে শুক্রের রত্নও ভাবা যেতে পারে সিংহ লগ্নের ক্ষেত্রে। আবার তুলা লগ্নের ক্ষেত্রেও প্রয়োজন বিশেষে রক্তমুখী নীলা নির্বাচন করা যায় শনি আর রবিকে একসাথে বল বৃদ্ধি করার জন্য। এছাড়াও কোনো বিশেষ কার্যসিদ্ধির জন্য কোনো বিরুদ্ধ গ্রহের রত্ন নির্বাচন করা যায়, তবে তা কার্য সম্পন্ন হওয়ার পরেই খুলে রাখা উচিত। একটা কথা মনে রাখা উচিত, যেটা আমি আগের পর্বে বলেছিলাম, যে বিরুদ্ধ গ্রহের দোষ প্রশমনের জন্য রত্ন ধারণের বিধি দীর্ঘকাল ধরে প্রচলিত এবং প্রয়োগ সিদ্ধির দাবি রাখে। সুতরাং এই মতকে অগ্রাহ্য করা অযৌক্তিক। তবে এগুলি সব ব্যতিক্রমী সিদ্ধান্ত। খুব ভালো করে রাশিকর চক্র পর্যবেক্ষণ করার পর তবেই সিদ্ধান্ত নিতে হয়। আমি নিজে অনেকজনের ক্ষেত্রে এই ধরনের রত্ন নির্বাচন করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। অনেক সময় বিরুদ্ধ গ্রহের দশাকালীন ওই গ্রহের রত্ন ধারণ করার প্রয়োজন হয়। আবার অনেক সময় বিরুদ্ধ গ্রহের দশাকালীন অনুকূল গ্রহের রত্ন ধারণের মাধ্যমে বিরুদ্ধ গ্রহের কুফল প্রশমিত করা সম্ভব হয়। যেমন কর্কট লগ্নের শনির দশায় মঙ্গলের রত্ন নির্বাচন করা যায়, মঙ্গল দুর্বল না থাকলেও। আর একটা কথা মনে রাখা বিশেষ প্রয়োজন, যে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন ধারা আছে, যেমন হিন্দু জ্যোতিষ বা সনাতন জ্যোতিষ, যাকে বৈদিক জ্যোতিষও বলা হয়। ইংরেজিতে আমরা বলি ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। এছাড়াও কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভাবস্ফুট পদ্ধতি, নারী জ্যোতিষ ইত্যাদি। আমি বিগত 25 বছর ধরে ভারতীয় হিন্দু জ্যোতিষ বা সনাতন জ্যোতিষ বা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি চর্চা করে আসছি, তাই আমি ভারতীয় সনাতন জ্যোতিষ অনুসরণ করেই এখানে সমস্ত কথা বলছি। অনেকে বলেন সনাতন জ্যোতিষে সঠিক ফলাফল সম্ভব হয় না। কৃষ্ণমূর্তি পদ্ধতি বা ভাবস্ফুট পদ্ধতি বা নারী জ্যোতিষ, যিনি যেটা নিয়ে চর্চা করেন সেটাকেই প্রাধান্য দেন এবং সেটাতেই সঠিক ফলাদেশ করা যায় বলে মনে করেন। কিন্তু আমি বলবো, যে কোনো পদ্ধতিতেই সঠিক ফলাদেশ করা যায়, শুধু সঠিক বিচারের নিয়মগুলো সঠিকভাবে জানতে হবে। একটা অঙ্ক যে নিয়মেই করা হোক না কেন, তার উত্তর একই বেরোবে। ঠিক সেই রকমই জ্যোতিষের বিচার যে কোনো বিচারধারা অনুযায়ী করা হোক না কেন, ফলাদেশ বা প্রেডিকশন একই হবে, যদি সেই বিচারধারা অনুযায়ী সঠিক নিয়মে বিচার করা হয়। তাই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতেও সঠিক ফলাদেশ করা যায় যদি সঠিকভাবে বিচার করা যায়। যাই হোক, এখন আবার ইন্টারনেটে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল সাইটে দেখা যায় পান্নার সাথে মুক্ত ধারণ করা যায় না বা গোমেদের সাথে মুক্ত ধারণ করা যায় না ইত্যাদি। এগুলোর কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। এই ধরনের কম্বিনেশনে আমি বহু মানুষকে রত্ন ধারণ করতে বলেছি এবং তারা ধারণের সুফল পেয়েছেন। বরং চুনি, ক্যাটসাই বা গোমেদের সাথে মুক্ত ধারণ করলে ভালো কাজ দেয়। তবে গোমেদের নির্বাচন খুব সাবধানে করা উচিত। খুব প্রয়োজন না হলে গোমেদের ব্যবহার করা উচিত না। রাহুর নেগেটিভ প্রভাবকে প্রোটেক্ট করার জন্য কিছু ক্ষেত্রে শুক্রের রত্ন ব্যবহার করা যায়, আবার কিছু ক্ষেত্রে কেতুর রত্ন ব্যবহার করা যায়। তাই খুব ভালো করে রাশিচক্র বিচার করে দেখা উচিত যে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো গ্রহের রত্ন ব্যবহার করা যেতে পারে কিনা। এছাড়া জাতকের বাধা বিঘ্নের প্রকৃতির উপর নির্ভর করেও অনেক সময় রত্ন নির্বাচন করতে হয়। যেমন গুপ্ত শত্রুতার জন্য ক্যাটসাই, মানসিক চঞ্চলতার জন্য মুনস্টোন বা মুক্ত,
মামলা মোকদ্দমার জন্য রাশিচক্রের গ্রহ সন্নিবেশ অনুযায়ী গোমেদ বা ক্যাটসাই বা রক্তপ্রবাল, বিদ্যা বুদ্ধির জন্য পান্না ইত্যাদি। তবে সেক্ষেত্রেও অতি সন্তর্পণে রত্ন নির্বাচন করতে হয়। বিদ্যা বুদ্ধির জন্য পান্না সবাইকে দেয়া যাবে না, আবার যার বিদ্যা নেই তাকে যে রত্নই ধারণ করানো হোক বিদ্যালাভ হবে না। মানসিক চঞ্চলতার জন্য মুনস্টোন না মুক্ত সেটাও বিচার্য বিষয়। সাদা মুনস্টোন না ব্লু মুনস্টোন ভালো করে বিবেচনা করে নির্বাচন করা উচিত। একচেটিয়াভাবে কোনো রত্নই নির্বাচন করা যায় না। সম্পূর্ণ রাশিচক্র খুব ভালো করে বিচার করে এবং দশা অন্তর্দশা বিচার করে রত্ন নির্বাচন করতে হয়। তার সঙ্গে স্বর্ণালী চক্র, নবতারা চক্র দেখতে হয়। আর সবথেকে বড় কথা হলো রত্ন ধারণের মাধ্যমে কখনোই ভাগ্যের পরিবর্তন করা যায় না। বিধাতা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমাদের ইহজন্মের অর্থাৎ বর্তমান জন্মের ভাগ্য নির্ধারণ করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কর্মফল আমাদের ভোগ করতেই হবে। একজন জ্যোতিষী জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেই কর্মফল সম্বন্ধে মানুষকে অবগত করতে পারেন। আর রত্নের মাধ্যমে প্রতিকারের দ্বারা বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে তার মোকাবিলা করার সামর্থ্য পাওয়া যায়। প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অনেক সময় প্রতিকূলতা কিছুটা কমও হয়ে যেতে পারে, যার ফলে আমরা সেই প্রতিকূলতাকে সহজে অতিক্রম করতে পারি। যার যেটা হবার নয়, অর্থাৎ যার রাশিচক্রে যে যোগ নেই সেটা কোনো রত্ন ধারণ করে আয়ত্তে আনা যাবে না। যার রাশিচক্রে দেখা যাচ্ছে ক্লাস 10 বা 12-এর বেশি পড়াশোনা হবে না, তাকে কোনো রত্ন ধারণ করিয়ে গ্র্যাজুয়েট করে দেওয়া যাবে না। যার ব্যবসার যোগ নেই, চাকরির যোগ আছে, আর সে যদি ব্যবসা করতে চায় তাহলে তাকে কোনো রত্ন দিয়েই ব্যবসায়ী করে দেওয়া যাবে না। সুতরাং সঠিক নির্বাচিত রত্ন ধারণ মানুষের পক্ষে একটা গার্ডের কাজ করে। অনেক সময় দেখা গেছে যে সঠিক রত্ন ধারণের ফলে মারাত্মক দুর্ঘটনাতেও অল্প আঘাতপ্রাপ্তি হয়। আবার অস্থিরতা বা প্রচণ্ড রাগের জন্য কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হলে সঠিক রত্ন ধারণের মাধ্যমে অস্থিরতা হ্রাস পায় বা রাগ প্রশমিত হয়, তখন কর্মে উন্নতি লাভ হয়। শারীরিক দিকেও রত্ন ধারণের সার্থকতা আছে। রোগ জ্যোতিষ অনুযায়ী গ্রহের দোষে যেমন রোগ সৃষ্টি হয়, তেমনি গ্রহের দোষে সঠিক ডাক্তারের সন্ধান পাওয়া যায় না। অনেক সময় ডাক্তার ভুল চিকিৎসা করেন, আবার ওষুধ ঠিকমতো কাজ করে না, বা গ্রহের দোষেই রোগী পথ্য মেনে চলে না। এমন অনেক দৃষ্টান্ত আছে যে রত্ন ধারণ করার পর নতুন কোনো ডাক্তারের সন্ধান পাওয়া গেছে এবং তার চিকিৎসায় রোগ নিরাময় হয়েছে। আবার ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিয়ে অন্য কোনো ওষুধ দেয়, সেই ওষুধে কাজ হয়েছে, এরকমও দেখা গেছে। এক্ষেত্রেও রোগ নিরাময়ের যোগ রাশিচক্রে থাকতে হবে। এই বিষয়ে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে, তখন বিস্তারিত আলোচনা করা যাবে। আর লো ব্লাড প্রেশার থাকলে রক্তপ্রবাল, আর হাই ব্লাড প্রেশার থাকলে মুক্ত ভালো কাজ করে। হাই ব্লাড প্রেশার থাকলে রক্তপ্রবাল ধারণ করা উচিত না। মেয়েদের ঋতুস্রাবজনিত সমস্যায় গ্রহ সন্নিবেশ অনুযায়ী রক্তপ্রবাল বা গৈরিক প্রবাল বা শ্বেতপ্রবাল ভালো কাজ করে। এটা নির্বাচন করতে হবে গ্রহের অবস্থানের সম্বন্ধ অনুযায়ী, শ্বেত, রক্ত না গৈরিক, সে কোন প্রবাল ধারণ করবে সেটা নির্বাচন করতে হবে। নার্ভের রোগে পান্না, মানসিক রোগে মুক্ত পান্না, অর্শ রোগে রক্তপ্রবাল ভালো কাজ করে। তবে এগুলো রাশিচক্র খুব ভালো করে বিচার না করে ধারণ করা উচিত নয়। আর রত্ন সর্বদাই উৎকৃষ্ট মানের হওয়া প্রয়োজন। উৎকৃষ্ট রত্ন খুবই মূল্যবান। বেশিরভাগ মানুষেরই রত্ন কেনার সামর্থ্য থাকে না। নিম্ন মানের রত্ন ধারণের চাইতে উৎকৃষ্ট উপরত্ন ধারণ করা অনেক ভালো। তাই উপরত্নের বিষয়েও কিছু কথা বলতে চাই। উৎকৃষ্ট মানের উপরত্ন শুভ ফল দিতে সক্ষম। আর একটা বিষয় হলো, গ্রহের জন্য নির্দিষ্ট রত্ন একটাই, কিন্তু উপরত্ন নানা ধরনের আছে। কোন উপরত্ন অধিক শক্তিশালী বা কাজ দিতে সক্ষম সেই বিষয়ে পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। সেই অনুযায়ী উৎকৃষ্ট মানের উপরত্নেও খুব ভালো ফল পাওয়া যায়। তাছাড়া একই গ্রহের বিভিন্ন উপরত্নের মধ্যে রঙের পার্থক্যও দেখা যায়। কোনোটা হালকা রং, কোনোটা আবার গাঢ়, কোনোটা মাঝামাঝি রং। রাশিচক্রে গ্রহটির অবস্থান, নক্ষত্র ইত্যাদি নানা দিক বিচার করে স্থির করতে হয় কোন উপরত্নটি ধারণ করা তার পক্ষে হিতকারী হবে। রত্নধারণ বা রত্নের কার্যকারিতা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকের মতে এই রত্ন ধারণে কোনো কাজ হয় না, এটা পুরোপুরি উপলব্ধির বিষয়। আমি বলবো এই কথা। ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ, শিল্পী, ব্যবসায়ী ও বিভিন্ন ক্ষেত্রে
প্রতিষ্ঠিত মানুষ রত্ন ধারণ করে উপকার পেয়েছেন। তারা কি সবাই বোকা বা কুসংস্কারাচ্ছন্ন? না, বরং তারাই বোকা যারা বলেন এটা বুজরুকি। যিনি বা যারা রত্ন ধারণ করে উপকৃত হয়েছেন তারাই এর প্রকৃত গুণ বোঝেন। আসলে রত্ন ধারণ করারও ভাগ্য থাকা চাই। সঠিক রত্ন নির্বাচন যথেষ্ট জটিল বিষয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভুল রত্ন নির্বাচনের ফলে মানুষ ভাবে রত্ন ধারণে কোনো কাজ হয় না। আর রত্ন ধারণের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। প্রতিটি রত্ন নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ধাতুতে বাঁধিয়ে গ্রহের নির্দিষ্ট দিনে ও সময়ে নির্দিষ্ট আঙুলে ধারণ করতে হয়। ধারণের আগে নিয়ম অনুযায়ী রত্নের প্রাণ প্রতিষ্ঠা করা প্রয়োজন, কিন্তু রত্নের প্রাণ প্রতিষ্ঠা ব্যয়বহুল হয়, সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই এটা ধারণের আগের দিন গরুর দুধে কিছুটা গঙ্গা জল মিশিয়ে কোনো পাথরের পাত্রে বা কাঁচের পাত্রে আংটিতে বাঁধানো রত্নটাকে ডুবিয়ে রাখুন সারা রাত। পরদিন কোনো মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়ে নিজের নাম ও গোত্র দিয়ে রত্নটির পূজা করিয়ে নিন, তারপর ধারণ করুন। সম্ভব হলে যে গ্রহের জন্য রত্নটি ধারণ করা হচ্ছে সেই গ্রহের বীজ মন্ত্রটি রত্নটির উপর কমপক্ষে 108 বার ধারণ করে 108 বার জপ করে তারপর ধারণ করা উচিত। আমি আমার পেশাগত জীবনে প্রতিকার স্বরূপ রত্ন ধারণের বিধানই দিয়ে থাকি এবং আমার 25 বছরের অভিজ্ঞতায় দেখে আসছি যে রত্ন সঠিক নির্বাচন হলে এবং উৎকৃষ্ট মানের রত্ন হলে সুফল অবশ্যই পাওয়া যায়। সেই নির্বাচন পদ্ধতি সম্পূর্ণরূপে ভারতীয় হিন্দু জ্যোতিষ বা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরলাম। আলোচনা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।